হ্যালো সবাইকে। সো এইচএসসি কেমিস্ট্রির সেকেন্ড পেপারের এখন হচ্ছে আমরা এমসিকিউ অংশ নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু আমাদের এখানেও 5টা চ্যাপ্টার রয়েছে। তো কেমিস্ট্রির সেকেন্ড পেপারের যতগুলো টপিক আছে ইম্পর্ট্যান্ট এবছর আসার মতো, তো সবগুলোই আমি তোমাদেরকে এখানে দেখাবো, যার কারণে নিয়মিত অনিয়মিত যারাই এই ক্লাসটা করবা তারা কিন্তু বেনিফিটেড হবা। আর এই যে টপিকগুলো তুমি কভার করতেছো, তো এটার কারণে দেখবা যে এক্সাম হলে তুমি অনুরূপ প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাচ্ছ। সো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা আসলে তোমাকে আমি করতে সাজেস্ট করব। তো চলো আমরা হচ্ছে শুরু করব, যেহেতু আমাদের প্রথম চ্যাপ্টার থেকেই আমরা স্টার্ট করতেছি পরিবেশ রসায়ন। সো অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, জৈব রসায়ন তো অনেক কঠিন হয়। সো যাদের জৈব রসায়ন নিয়ে প্রবলেম আছে, তো আমি সেখানেও কিন্তু তোমাদেরকে টাইপ ধরে এমসিকিউগুলো দেখাতে থাকবো। তো আমার কথা হইলো যে এই ক্লাসটা তুমি এমনভাবে করবা, যেহেতু আমি ক্লাসের লেন্থটা একটু কমই রাখি। সো তোমার কাজ হবে কি, যে একটু স্পিড বাড়ায়া ক্লাসটা বারবার করা, তাহলে কি হবে, ক্লাসের মধ্যেই তোমার কিন্তু মেমোরাইজ হয়ে যাবে। আর ক্লাসের যে পিডিএফটা, এটাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। সো এটা নিয়েও কোনো হেডেক নাই। তো তোমার কাজ হবে জাস্ট ক্লাসটাকে বারবার একটু করা, যাতে করে ক্লাসের মধ্যেই তোমাদের রিভিশন হয়ে যায়। কারণ লেন্থ যদি ক্লাসের অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু প্রবলেম দেখা গেছে, তুমি ক্লাস করবা নাকি রিভিশন করবা, সব কিছু কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। সো ক্লাসটা আমি ওই কারণেই কিন্তু একটু কম্প্যাক্ট রাখার ট্রাই করতেছি। তো চলো আমরা হচ্ছে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা দিয়ে শুরু করি, পরিবেশ রসায়ন। আচ্ছা, পরিবেশ রসায়নের প্রথম চ্যাপ্টারটার মধ্যে প্রথম কোয়েশ্চেনটাই হচ্ছে, বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সক্রিয় হয়? অবভিয়াসলি আমরা জানি কি, নাইট্রোজেন। আচ্ছা, কোন গ্যাস দ্বয়ের ব্যাপনের হার সমান? সো ব্যাপনের হার যখন সমান বলবে, তোমাকে কিন্তু এখানে দেখা গেছে যে দুইটা দিয়ে বলবে কম্পেয়ার করতে। তো তোমরা এখানে একটা ট্রিক্স মনে রাখবা, যার আণবিক ভর কম তো তার কিন্তু ব্যাপন হার বেশি। তো তুমি যদি অপশান টেস্ট করো, তুমি দেখবা যে এই যে নাইট্রোজেন এবং কার্বন মনোঅক্সাইড, এই দুইটার কিন্তু আণবিক ভর হচ্ছে উপরেরগুলোর থেকে কম। সো আমি যদি অপশান টেস্ট করি, তাহলে কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, তো আমার যেহেতু এটার আণবিক ভরটা কম, তার মানে এটার ব্যাপন হারটা কিন্তু বেশি। ওকে, সো অবভিয়াসলি এইভাবে আমরা হচ্ছে অপশান টেস্ট করে কিন্তু এগুলো বের করতে পারবো। নেক্সট কোয়েশ্চেনে যাই, শুকনো ড্রাই, মানে শুকনোর ইংরেজি তো ড্রাই। ওকে, সো শুকনো হাইড্রোজেন গ্যাসের চাপ কত হবে? সো এটা হচ্ছে 101.75 কিলো প্যাসকেল। এখন এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ইনকমপ্লিট। সো এরকম কোয়েশ্চেনও কিন্তু অনেক সময় থাকে কেমিস্ট্রিতে, যেগুলো অ্যাকচুয়ালি এক্স্যাক্ট কোনো অ্যান্সার বের করা যাচ্ছে না, বাট তারপর আশেপাশের একটা অ্যান্সার বের করা যায়। কারণ দেখো, এখানে কিন্তু শুষ্ক হাইড্রোজেন গ্যাসের চাপ নির্ণয় করতে হবে, সেটি কিন্তু উল্লেখ নেই। ওকে, চাপের এসআই একক কোনটা? এটা হচ্ছে প্যাসকেল। ওকে, এটা আমরা আসলে সবাই জানি, জাতীয় কোয়েশ্চেন। আচ্ছা, কোন গ্যাসটি বাতাসের সবচেয়ে বেশি পরিমাণে থাকে? এটা হচ্ছে নাইট্রোজেন। আরও কিছু জিনিস জেনে রাখো, যেমন নাইট্রোজেন থাকে 79% বাতাসে, তারপর অক্সিজেন থাকে 0%, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে 0.04%। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদেরকে একটু জেনে রাখতে হবে। আচ্ছা, আমরা যদি নেক্সট প্রশ্নটাতে যাই, বলতেছে যে তরলিত প্রাকৃতিক গ্যাস কিসে সমৃদ্ধ? এটা হচ্ছে মিথেনে সমৃদ্ধ। নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা নির্ভর করে তার কোন বৈশিষ্ট্যের উপরে? এটা হচ্ছে তাপমাত্রার উপরে। মানে বলতেছে যে ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে? তো এটা হবে কিন্তু আয়োনোস্ফিয়ার। আর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে, যেমন এক্সোস্ফিয়ারে কী হয়, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে বেশি। এরপর ম্যাগনেটোস্ফিয়ারে কী হয়, যে প্রোটন এবং ইলেকট্রনের কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে থাকে। আর মেসোস্ফিয়ারে কী হয়, যেখানে পারমাণবিক অক্সিজেন বিরাজ করে। আর উল্কা মহাশূন্য থেকে যেগুলো পৃথিবীর থেকে ফিরে আসে, সেগুলো কিন্তু এখানে ধ্বংস হয়ে যায়। সো এই বিভিন্ন স্তর সম্পর্কে আমাদের কিন্তু একটু ধারণা লাগবে। আচ্ছা, এখানে বলতেছে যে কোনো একটি নমুনা পানির বিওডি অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড যদি 3 মিলিগ্রাম পার লিটার হয়ে থাকে, তো সেক্ষেত্রে পানির নমুনাটি আসলে কেমন হবে? তো এটা অবভিয়াসলি মোটামুটি ভালো, কারণ আমরা জানি কি 1 থেকে 2-এর মধ্যে হইলে খুবই ভালো, 3 হইলে হচ্ছে মোটামুটি ভালো, 6 হইলে WHO অনুমোদিত দূষণ মাত্রা, 10 হইলে দূষণ মাত্রা খারাপ, আর 20 যদি হয় তাহলে ভয়ঙ্কর অবস্থা, অর্থাৎ দূষণ মাত্রা কিন্তু খুবই খারাপ। সো এই পানির অবস্থা বিওডির ক্ষেত্রে কত হবে, তো বিওডি কেমন হইলে কীরকম হয়, তো এই সম্পর্কে একটু ধারণা লাগবে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? এটা হবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এখানে আমরা জানি যে পিএইচের মান কিন্তু 5.6-এর থেকে কম। আচ্ছা, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপের লেখচিত্র কেমন হবে? এটা হচ্ছে অধিবৃত্ত। এখানে আমি তোমাদের গ্রাফটাও দিয়ে দিয়েছি, যাতে করে এমসিকিউ এ যদি কোনো গ্রাফ আসে তোমরা যাতে বিচলিত না হয়ে যাও। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 মিলিলিটার পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হলে উহার আয়তন কত হবে? তার মানে এখানে কিন্তু আমাদের V2 চাইছে, তো আমরা কিন্তু ইজিলি V1/T1 =
V2/T2 দিয়ে এটা বের করতে পারি। এখান থেকে জাস্ট তুমি মানগুলো বসায় যদি V2-র মানটা বের করতে পারো তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে। তো এখানে অ্যান্সার কত আসবে? 280 মিলিলিটার। ওকে, বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে কখন? যখন হচ্ছে খুবই উচ্চ তাপমাত্রা থাকে। তো আমরা জানি কি খুবই উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় কিন্তু আচরণ করে। কোনটি কক্ষ তাপমাত্রা? এটা হবে হচ্ছে 298 কেলভিন। এরপর বলতেছে 20% সালফিউরিক অ্যাসিড দ্রবণে পানির পরিমাণ কত? এটা হচ্ছে 80 গ্রাম। সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করতে পারে নিম্নের কোনটি? এটা হবে হচ্ছে অক্সিজেন। এখানে আমি হচ্ছে তোমাদেরকে পুরা মেকানিজমটাও দিয়ে দিয়েছি। এরপর আসলে যে ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ুদূষকের ভূমিকা থাকে না? এটা হবে হইলো সিএফসি, কারণ বাকিগুলোর কিন্তু ভূমিকা থাকে, অর্থাৎ হাইড্রোকার্বনের ভূমিকা আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভূমিকা আছে, ওজনের ভূমিকা আছে, কিন্তু সিএফসির কিন্তু কোনো ভূমিকা নাই। আর্সেনিকের রূপভেদের অন্তর্ভুক্ত নয় কোনটি? এটা হচ্ছে সাদা, কারণ আমরা জানি যে আর্সেনিকের 3টা রূপভেদ আছে, ধূসর, কালো এবং হচ্ছে হলুদ। আয়তন ও পরম তাপমাত্রা উভয়ই দ্বিগুণ হলে গ্যাসের চাপ কেমন হবে? অপরিবর্তিত থাকবে। এরপর হচ্ছে 0.44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বন ডাইঅক্সাইড থাকে কতটুকু? এটা হচ্ছে 0.01 মোল, কারণ আমরা কিন্তু এই যে W/M এটা দিয়ে ইজিলি এটা বের করতে পারবো। গ্রিন হাউস গ্যাসে সবচেয়ে বেশি অনুপাতে থাকে কোনটি? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, কোনটা কতটুকু থাকে? যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড কতটুকু, সিএফসি কতটুকু, CH4 কতটুকু, এগুলো কিন্তু তোমাদের একটু জেনে রাখতে হবে। এরপর আসো, নিম্নের কোন পিএইচের উপরে হলে মাটির উর্বরতা বিনষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়? এটা হচ্ছে 9.5। এটার উপরে হলে কিন্তু মাটি তার গুণাগুণ হারায় উর্বরতার। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট প্রশ্নে কি বলতেছে, একটু প্রশ্নটা বড়, সেটা হলো যে একটি জৈব যৌগের এত মিলিগ্রামকে দহন করলে এত কার্বন ডাইঅক্সাইড এবং এত পানি উৎপন্ন হয়। ওকে, ফাইন। তারপর বলতেছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এত চাপে 0.156 গ্রাম যৌগ 53 মিলিলিটার আয়তন দখল করে। বলতেছে যৌগটির আণবিক সংকেত নিম্নের কোনটি? তো এটার অ্যান্সার কী হবে? C4H8O2। এটা মনে রাখতে পারো, এবং এটা কিন্তু আমরা হচ্ছে এই যে P1V1/T1 ইজ ইকুয়াল টু P2V2/T2 দিয়ে ইজিলি বের করতে পারি। ওকে, কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে নিম্নের কোনটি তৈরি করে? এটা হচ্ছে কার্বিনো হিমোগ্লোবিন। বাতাসে সীসার পরিমাণ কমপক্ষে কত হলে বাতাসকে সীসা দ্বারা দূষিত বলা হবে? এটা হচ্ছে 2। এছাড়াও আমি কিছু ব্যাখ্যা এখানে দিয়ে দিয়েছি, যেমন মার্কারি বা পারদের ক্ষেত্রে কি, সীসা বা লেডের ক্ষেত্রে কি, ক্যাডমিয়ামের ক্ষেত্রে কি। সো এগুলো কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে কিন্তু থিওরি টাইপের কোয়েশ্চেন থাকে। নিম্নের কোনটি বায়োগ্যাসের উপাদান নয়? এটা হচ্ছে নাইট্রোজেন, কারণ বাকিগুলো কিন্তু বায়োগ্যাসের উপাদান। পড়াশো যে নেক্সট কোয়েশ্চেন, স্থির তাপমাত্রায় ও 1 ATM চাপে কোনো নির্দিষ্ট ভরের অক্সিজেনের আয়তন বলা হয়েছে 3.15 লিটার। ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে যদি 2.50 ATM করা হয় তাহলে গ্যাসের আয়তন কত লিটার হবে? তো এটাও কিন্তু এই যে আমরা P1V1 ইজ ইকুয়াল টু, একটু দেখাই, P1V1 ইজ ইকুয়াল টু P2V2, এই ফরম্যাটে আমরা কিন্তু এখান থেকে V2-র মানটা যদি বের করি তাইলে কিন্তু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটার মান কত আসবে? এটার মান আসবে হচ্ছে 1.26 লিটার। সো জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যায়। কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী? এটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। PV ইজ ইকুয়াল টু K, এই সমীকরণটি সাধারণভাবে কোন সূত্রের প্রকাশ? সেটা হচ্ছে বয়েলের সূত্র, কারণ আমরা জানি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটা? এটা হচ্ছে এই যে সিলিকন ডাইঅক্সাইড। এরপর আমরা যদি দেখি আরও কিছু জিনিস আছে, যেমন শ্বাসকষ্টের জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এরপর আরও হচ্ছে কিছু রোগ আছে, তো সেগুলোর জন্য কোনটা ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু হচ্ছে আমাদেরকে একটু জেনে রাখতে হবে। ব্যাপন হারের সাথে সম্পর্কযুক্ত কোনটি? এটা হচ্ছে গ্রাম আণবিক ভর। কোনটি সেকেন্ডারি বায়ুদূষক? এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। প্রাইমারি বায়ুদূষক এবং সেকেন্ডারি বায়ুদূষকগুলো সম্পর্কে একটু জেনে রাখতে হবে, কারণ যে কোনোটাই তো চলে আসতে পারে। সো সেক্ষেত্রে আমরা কিন্তু এই প্রাইমারি বায়ুদূষক এবং সেকেন্ডারি বায়ুদূষকটাকে আলাদা আলাদা করে একটু মনে রাখবো। আচ্ছা, নিচের কোনটি অধিক তীব্র অ্যাসিড? তো তুমি যদি কম্পেয়ার করো তাহলে হচ্ছে HClO4, এটা হচ্ছে তীব্র অ্যাসিড। সবচেয়ে শক্তিশালী অজৈব অম্ল কোনটা? এটা হচ্ছে HClO4, কারণ কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে তোমরা জানো যে অ্যাসিডটা কিন্তু তত বেশি শক্তিশালী।
ওকে, নেক্সট প্রশ্নে বলতেছে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য নিচের কোনটি আদর্শ গ্যাসের সমীকরণ। সো এটা হচ্ছে এই যে পিভি ইজ ইকুয়াল টু RT/2, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ হবে। রান্নার সিলিন্ডারে নিচের কোন গ্যাস বা গ্যাস মিশ্রণ থাকে? খুবই জনপ্রিয় প্রশ্ন, এটা হচ্ছে প্রোপেন ও বিউটেন। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি হবে কত? এটা হচ্ছে 0 হবে। এরপরের প্রশ্নটাতে বলতেছে যে বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটা? এটা তোমরা জানো, সি নাম্বারটা অ্যান্সার হবে। সো এই এককগুলো একটু জেনে রাখতে হবে। এছাড়া আমি এখানে একটু ভেঙে ভেঙে দিয়েছি, তাহলে এটাও দেখতে পারো। 1 ATM কত প্যাসকেল? এটা হচ্ছে সি নাম্বারটা হবে অ্যান্সার 1.01325 × 10⁵। ওকে, বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সবচেয়ে কম থাকে? এটা হচ্ছে মেসোস্ফিয়ার। ওকে, এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি কোনটা? এটা অবশ্যই হবে হচ্ছে অক্সিজেন। এরপর একটা ম্যাথ আছে যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও এত চাপে এত আয়তনের একটি গ্যাসের ভর 0.762 গ্রাম হলে গ্যাসের আণবিক ভর কত? তো এটা কিন্তু আমরা হচ্ছে এই যে W/mRT এখান থেকে এটা বের করে ফেলতে পারবো। সো এখান থেকে জাস্ট আমাদের এম এর যে মানটা আণবিক ভর সেটা লাগবে। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 32.05। একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের 2.92 গুণ হলে গ্যাসটির আণবিক ভর কত? সো এটা কিন্তু আমরা হচ্ছে কীভাবে বের করতে পারবো? এই যে R1/R2 ইজ ইকুয়াল টু √M2/M1। তো এখান থেকে আমরা হচ্ছে M2-র যে মানটা, কারণ এখানে কিন্তু আমাদের হচ্ছে গ্যাসের আণবিক ভর চাইছে, তো সেক্ষেত্রে আমরা M2-র মানটা কিন্তু বের করতে পারবো 1.99। জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আর যাদের এই ক্যালকুলেশন নিয়ে ঝামেলা আছে তারা আমার হ্যান্ড ক্যালকুলেশন ভিডিওটা দেখবা, তাহলেই হয়ে যাবে। ওকে, সো নেক্সট প্রশ্নে বলতেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে এত গ্যাসকে 0.8 লিটারে পরিণত করতে চাপ বৃদ্ধির পরিমাণ কত হবে? সো এটাও কিন্তু তোমরা সূত্র দিয়ে করতে পারবা। সো এখানে আমি দিয়ে দিছি, এটার অ্যান্সার হবে হচ্ছে 4 ATM। যে কোনটি দূষিত পানির নির্দেশক? এটা হচ্ছে এই যে সিওরি যদি হচ্ছে 100 মিলিগ্রাম পার লিটার হয়ে থাকে। আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? এটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু NRT। ওকে, আমরা হচ্ছে এখন জৈব রসায়নে আছি, তো আমরা এখন জৈব রসায়নের এমসিকিউগুলো দেখব। কোনটিতে অ্যালকোহল ও অ্যাসিড কার্যকরীমূলক উভয় বিদ্যমান? এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এখানে আমি হচ্ছে স্ট্রাকচারটাও দিয়ে দিয়েছি তোমাদের জন্য। ফর্মালডিহাইড এবং পটাশিয়াম একত্রে উত্তপ্ত করা হলে কি পাওয়া যায়? মিথাইল অ্যালকোহল পাওয়া যায়। পরের প্রশ্নে বলতেছে কোন জৈব যৌগে হাইড্রোজেন অ্যাটম নাই? এটা হচ্ছে হেক্সাক্লোরোবেনজিনে নাই। এই যে তোমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্তেছো, এটাও আমি রেখে দিছি যাতে করে তোমাদের কোনো বুঝতে সমস্যা না হয়। এর পরের প্রশ্নে আসো, বলতেছে যে ইথাইল আয়োডাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হচ্ছে? অবশ্যই ইথানল উৎপন্ন হয়। কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না? এটা হচ্ছে CH2H5OH। বেঞ্জিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 0.139 ন্যানোমিটার। ওকে, সো এই যে ইথেনের সাথে কত, তারপর ইথিলিনের সাথে 0.134, ইথাইনের সাথে 0.120, এরপর হইল বেঞ্জিনে কত? 0.139। সো এগুলো কিন্তু মেমোরাইজ করতেই হবে। নিচের কোনটি কিটোইনল টোটোমারিটা প্রদর্শন করে? এটা হচ্ছে প্রোপানন। এখানে আমি চিত্র দিয়ে দিয়েছি। এরপর আছে যে কোনটি অপ্রতিসম অ্যালকিন? এটা হচ্ছে CH2CH3। কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? এটা হচ্ছে CH3CH2CHO। ওকে, নেক্সট প্রশ্নে কি বলতেছে যে কোন অঞ্চলের আইআর বর্ণালীর সাহায্যে কার্বনের মূলক শনাক্ত করা যায়? এটা হচ্ছে এই যে 1660 থেকে 1860, এটা হবে অ্যান্সার। জ্যামিতিক সমানুতার শর্ত কোনটা? এটা হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন। হেক্সিন 3 কোন প্রকারের সমানুতা প্রদর্শন করে? এটা হচ্ছে সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করে। আর কোন যৌগটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়? এটা হচ্ছে যে ডি নাম্বারটা, যে RNH2, অর্থাৎ প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। এরপরে আসো, বলতেছে যে CONH কোন শ্রেণীর বন্ধন? এটা হচ্ছে তোমার পেপটাইড বন্ধন। এখানে আমি এই যে স্ট্রাকচারটা তুলে দিছি, জাস্ট এটা দেখলেই হবে। আচ্ছা, ডিনামাইট তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। এরপরে আসো যে নিচের কোনটি উত্তপ্ত লোহার উপস্থিতিতে অ্যাসিটিলিন দ্বারা উৎপাদিত হয়? এটা হচ্ছে বেনজিন। নিচের কোন এনজাইম গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে পরিবর্তিত করে? এটা হবে হচ্ছে জাইমেস।
পাকা কলায় নিচের কোনটি থাকে? এটা হচ্ছে পেন্টাইল অ্যাসিটেট অ্যাস্টার। এরপর হচ্ছে কমলায় কোনটা থাকে? আনারসে এবং জেসমিন ফুলে কোনগুলো থাকে? সো এগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে, কারণ এগুলো সমানভাবে ইম্পর্ট্যান্ট। নিচের কোনটির কার্যকরী মূলক সঠিক? এটা হচ্ছে এই যে কিটোনেরটা সঠিক, CO জাস্ট। এরপর অ্যাক্লোরিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা যায়? এটা হচ্ছে গ্লিসারিনকে শনাক্ত করা যায়। এখানে আমি স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি যে কীভাবে বিক্রিয়াটা হয়। আচ্ছা, কোনটি অ্যালকোহলের সমানুতা নয়? এটা হচ্ছে টারশিয়ারি, কারণ আমরা জানি অ্যালকোহলের সমানুতা হচ্ছে চেইন কার্যকরীমূলক এবং হচ্ছে অবস্থান। নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করে? এটা হচ্ছে এই যে বি নাম্বারটা হবে অ্যান্সার। এখানে দেখো আমি কিন্তু হচ্ছে এক্সপ্লেনেশনে এটা দিয়ে দিয়েছি। যদি ইথাইল বেনজিনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তাপ দেওয়া হয় তবে নিচের কোনটি উৎপন্ন হবে? এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। নেক্সট প্রশ্নে যদি আমি যাই, C5H12 যৌগের গাঠনিক সমানুতা কত? এটা হচ্ছে 3। এই দেখো এখানে দেওয়া আছে। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? এটা হচ্ছে অ্যাসিটোফেনন উৎপন্ন হয়। নেক্সট প্রশ্নে বলতেছে CH3MgX এর সাথে, মানে এটা তো গ্রিডনাট বিকারক, তো এর সাথে নিচের কোন যৌগটির বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়? এটা হচ্ছে এই যে CH3CHO। নেক্সট প্রশ্নে কি বলতেছে যে কোনটি পিরিমিডিন নিউক্লিওসাইড? এটা হচ্ছে ডাইঅক্সি অ্যাডিনোসিন। অ্যালকাইল হ্যালাইডের E2 অপসারণ বিক্রিয়ায় অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা কি? এটা হচ্ছে ক্ষার। বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটা? এটা হচ্ছে এই যে NH2, কারণ অর্থপ্যারা নির্দেশক হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়? এটা হচ্ছে প্রোপানল। এরপর বলতেছে যে নিম্নের কোন যৌগটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে? এটা হচ্ছে ডি নাম্বারটা, এটা হচ্ছে CH3 CH এবং CH3। ওকে, এখানে হচ্ছে আমি এটার স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি। প্রোটিন অণুর মধ্যে অ্যামাইনো অ্যাসিডের অণুসমূহ যে বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে কি বলে? গ্লাইকোসাইডিক বন্ধন। কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে? এটা হচ্ছে এই যে CH3CHO। কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে না? এটা হচ্ছে C2H5OH। আচ্ছা, তো আমি নেক্সট প্রশ্নে যদি যাই, দুইটা কিন্তু যৌগ দেওয়া আছে, বলতেছে যে এর মধ্যে পার্থক্য করার জন্য কোন বিকারক ইউজ করা যেতে পারে। সো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু অ্যালডিহাইড গ্রুপ এবং আরেকটা হচ্ছে কিন্তু কিটোন গ্রুপ। তো আমরা যদি এই দুইটার মধ্যে পার্থক্য করার জন্য বিকারক ইউজ করি তাহলে আমরা হচ্ছে ফেইলিং এর দ্রবণ ইউজ করব, কারণ আমরা জানি কি অ্যালডিহাইডমূলক ফেইলিং দ্রবণের সাথে বিক্রিয়া করেও কিটোনমূলক তৈরি করে না। ওকে, সো এরপরে আসো যে নিম্নের কোন যৌগটি অপটিক্যাল আইসোমেরিজম দেখায়? এটা হচ্ছে যে বি নাম্বারটা, যে CH3CH NH2 এবং হচ্ছে COOH। ওকে, কোনটি ইলেকট্রোফাইল? এটা হচ্ছে BF3, কারণ অষ্টক সংকোচনের মাধ্যমে কিন্তু এটা গঠিত হয়, অর্থাৎ এর ইলেকট্রনের প্রতি আসক্তি রয়েছে। কোন যৌগটিতে একের অধিক ধরনের সংকলিত কার্বন আছে? এটা হচ্ছে টলুইন। এরপর আছে যে নিম্নের কোনটি সবচেয়ে বেশি স্থিতিশীল কার্বোক্যাটায়ন? এটা হচ্ছে এই যে ডি নাম্বারটা। এরপর আসো লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে কোনটি? এটা হচ্ছে এই যে 2-মিথাইল প্রোপান 2-অল। ঠিক আছে। আচ্ছা, CH3CH এবং হচ্ছে CH3 যৌগটির কয়টি স্টেরিও সমানুতা রয়েছে? এটা হচ্ছে 2টা। নিম্নের কোন যৌগগুলোর কোনটি নিউক্লিওফাইল? এটা হচ্ছে এ নাম্বারটা, H2O। এখানে দেখো একটা স্ট্রাকচার দেওয়া আছে, তো এরকম কিন্তু প্রশ্ন থাকতে পারে যে তোমাদেরকে একটা চিত্র দিয়ে দিবে। তো চিত্র দেওয়ার পরে বলতেছে যে যৌগটিতে কতটি কার্যকরী মূলক আছে? এখানে কিন্তু তোমার হচ্ছে 4টা কার্যকরী মূলক আছে। CH3H8O এর কয়টি সমানুতা সম্ভব? এটার কিন্তু হচ্ছে 3টা সমানুতা সম্ভব। এখানে দেখো আমি সুন্দর মতো এটা কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি, সো আমার মনে হয় যে এটা খুব বেশি প্রবলেম হবে না। নেক্সট প্রশ্নে বলতেছে যে একটি অ্যালকিনকে ওজোনোলাইসিস করে এক অণু প্রোপানন ও এক অণু ইথানল পাওয়া গেল। অ্যালকিনটি কি? এটা হচ্ছে 2-মিথাইল বিউট 2-ইন। ওকে, সাইক্লোহেক্সেন কোন ধরনের যৌগ? এটা হচ্ছে অ্যালিসাইক্লিক। এরপরে আমরা হচ্ছে 3য় নাম্বার চ্যাপ্টারে যাব। তো এখানে বলতেছে যে 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দরকার হয়। সো এখান থেকে জাস্ট আমাদের এই যে ডাব্লুটা বের করতে হবে। সো তুমি যদি ডাব্লুটা বের করো তাহলে অ্যান্সার কত দাঁড়াবে? 2.65 গ্রাম।
এনটিপিতে 2.24 লিটার গ্যাসে কতটি কার্বন ডাইঅক্সাইড মলিকিউল থাকে? এটা হচ্ছে এই যে একদম ডিরেক্ট মনে রাখবা 6.023 × 10⁻22। তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক কোনটা? এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। এইচটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? এটা হচ্ছে 22.40 লিটার। তারপরে বলতেছে যে একটা যৌগ দেয়া আছে, তো এই যৌগটার কী বের করতে হবে? আমাদের অক্সিডেশন নাম্বারটা বের করতে হবে। সো অক্সিডেশন নাম্বার বের করার জন্য আমরা কি করব? জাস্ট আমরা কিন্তু এখানে দেখো OCl যেটা রয়েছে এই মূলকে আমরা ক্লোরিনের জারণ সংখ্যাটা বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্নে বলতেছে যে 1000 মিলিলিটার পানিতে যদি আমি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করি, তো ওই দ্রবণকে আমরা কি বলবো? এটা হচ্ছে 1 মোলার দ্রবণ বলবো। এখানে হচ্ছে আমি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত হবে? এটা হচ্ছে 0.9434 মোলার। ওকে, আছে যে 500 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কত সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুত করা যায়? এটা ওই যে V1S1, এখানে আমি তোমাদেরকে দেখাই, V1S1 ইজ ইকুয়াল টু V2S2, এই ফর্মেটে আমরা কিন্তু বের করে নিতে পারবো। সো এটার অ্যান্সার কী আসবে? 2500 মিলিলিটার আমরা কিন্তু এখান থেকে পাবো। নিচের কোনটি জারক ও বিজারক উভয় হিসেবেই কাজ করে? এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। 5% সোডিয়াম কার্বনেট সলিউশনের মোলারিটি কত? এটা হচ্ছে 0.47 মোলার। মৃদু অ্যাসিড ও সবল ক্ষারক টাইট্রেশনে ব্যবহৃত উপযোগী নির্দেশক কোনটা? এটা হচ্ছে ফেনফথেলিন। এখানে হচ্ছে আমি আরও কিছু জিনিস দিয়ে রেখেছি। সো এটা তোমরা দেখতে পারো যে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার হইলে কোন নির্দেশক ইউজ করা হয়, দেন হচ্ছে মৃদু অ্যাসিড হইলে, মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারক হলে কোনটা ইউজ করা হয়, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারক হলে কোনটা ইউজ করা হয়, এবং মৃদু অ্যাসিড মৃদু ক্ষারক হলে কোনটা ইউজ করা হয়। এখানে কিন্তু কোনো নির্দেশকই আসলে উপযুক্ত নয়। সো এই কোশ্চেনগুলো কিন্তু থাকতে পারে। 10% সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা মানে মোলার ঘনমাত্রা কত হবে? এটা হচ্ছে 1.709। এখানে আমি এটাকে একটু ভেঙে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। পরবর্তী প্রশ্নে যেটা বলতেছে যে 20 মিলিলিটার 1.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এবং 1.5 মিলিলিটার 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে? এটা কিন্তু এই যে S1 V1 প্লাস S2 V2 এই ফর্মেটে আমরা যদি করি, সো এখান থেকে আমরা পাবো হচ্ছে 1.5 মোলার। নেক্সট প্রশ্নে কি বলতেছে? 250 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। তো বলতেছে যে ওই দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ঘনমাত্রা কত? তো এই মোলার ঘনমাত্রা বের করার জন্য W × 1000/MV এখান থেকে কিন্তু বের করতে পারবো আমরা। সো এটার অ্যান্সার হবে হচ্ছে 0.5 মোলার। নিরপেক্ষ তরলের পিএইচ নিম্নের কোনটা? এটা হচ্ছে 7 হবে। ফসফরাস অ্যাসিডে ফসফরাসের জারণ সংখ্যা কত হবে? এটা হচ্ছে +3। আর এখানে একটা জিনিস আছে যে সোডিয়াম টেট্রা ফেরোসায়ানাইডের তোমার যোজনী কত? তো এটার যোজনী হচ্ছে আমার 2। সো কেন হইলো এই দেখো আমি এক্সপ্লেনেশন কিন্তু এখানে সুন্দর মতো দিয়ে দিছি। 16 গ্রাম অক্সিজেনে কতটি অণু আছে? এটা হচ্ছে 3.011 × 10⁻23। আচ্ছা, এর পরের প্রশ্নে বলতেছে যে রক্তে গ্লুকোজের পরিমাণ যদি 8 মিলি মোল পার লিটার থেকে আমরা যদি মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে গ্লুকোজের পরিমাণ কত হবে? এটা হচ্ছে 144। সো এখানে হচ্ছে আমি ক্যালকুলেশনটা দিয়ে দিয়েছি। লিটমাস ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ ধারণ করে? এটা হচ্ছে নীল বর্ণ ধারণ করবে। আচ্ছা, এখানে কি বলতেছে যে 1 কিলোগ্রাম দ্রাবকে 1 গ্রাম মোল দ্রবীভূত থাকলে তাকে কি বলবো? সো এখানে যেহেতু অপশান নেই, তোমার প্রথম 3টাই আসলে কারেক্ট না, তো সেই জন্য এখানে বলতে হবে কোনোটিই নয়। আমরা হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টারটা দেখব, তড়িৎ রসায়ন। সো এই চ্যাপ্টারটাতেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের টপিক রয়েছে। তো প্রথম প্রশ্নটা কি? ড্যানিয়েল কোষে যে সকল ধাতু ইলেকট্রোড হিসেবে ব্যবহার হয় সেগুলোকে আমরা কি বলবো? এটা হচ্ছে কপার এবং জিঙ্ক, এই দুইটাই কিন্তু ইউজ করা হয় বেশি। নিচের কোন তড়িৎদ্বারটির প্রমাণ বিচারণ বিভবের মান সবচেয়ে কম? এটা হচ্ছে সি নাম্বারটা, যে সোডিয়াম এবং হচ্ছে সোডিয়াম প্লাস। ওকে, এরপর আসলে যে কপার সালফেটের জলীয় দ্রবণে 0.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ব্যাপী চালনা করলে কি পরিমাণ কপার জমা হবে? সো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 0.0987 গ্রাম। ওকে, সো এখানে কিন্তু আমি হচ্ছে ক্যালকুলেশন প্রসেসটাও দিয়ে দিছি।
আচ্ছা, নেক্সট প্রশ্নে বলতেছে তড়িৎ সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে জমাকৃত সোডিয়ামের পরিমাণ কত হবে? সো এটা হবে হচ্ছে 1 মোল সোডিয়াম অর্থাৎ 23 গ্রাম। ওকে, কোনটি জ্বালানি নয়? সো এগুলোর মধ্যে যদি কম্পেয়ার করো তাহলে কিন্তু এই যে অক্সিজেন, এটা কিন্তু জ্বালানি নয়। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? এটা হচ্ছে সোডিয়াম উৎপন্ন কিন্তু হয় না। কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত মোল কপার জমা হবে? এটা হচ্ছে 0.5 মোল জমা হবে। একটি কপার দ্রবণের মধ্য দিয়ে অর্ধ ঘন্টা মানে 30 মিনিট যাবত তুমি যদি 10 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করো তাহলে কি পরিমাণ কপার সঞ্চিত হয়? সো এটা কিন্তু আমি হচ্ছে এই যে QIT এই ফরম্যাটে কিন্তু আমি বের করতে পারি। সো এটার মূলত অ্যান্সার হবে হচ্ছে 5.92 গ্রাম, বাট এখানে কিন্তু অপশানে নাই। সো এই জন্য হচ্ছে নান অফ দিস হবে, মানে কোনোটিই নয় আর কি। আর যদি থাকে তাহলে তো 5.92 গ্রামই থাকবে। হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে গ্রাফাইট ব্যবহার করা হয়। হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ কত? এটা হচ্ছে 1.23 ভোল্ট। ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? অবভিয়াসলি আমরা কিন্তু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো। ওকে, ক্যালোমেল তড়িৎ দ্বারে কোনটি ব্যবহৃত হয়? এটা অ্যান্সার হবে কিন্তু হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড। 1 ফ্যারাডে সমান কত? এটা হচ্ছে 96,500 কুলম্ব। কোনটি সুপরিবাহী নয়? এগুলোর মধ্যে কিন্তু কার্বনটা হচ্ছে সুপরিবাহী নয়। কপার সালফেট দ্রবণে 15 মিনিট সময় যাবত 5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে? সো এটাকে কিন্তু আমরা হচ্ছে এই সূত্রতে ইজিলি বের করতে পারবো। সেটার অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা 1.48। নিচের কোনটি অপরিবাহী? এগুলোর মধ্যে হচ্ছে অপরিবাহী হলো কাঁচ। শুষ্ক কোষে তড়িৎ উত্তেজক রূপে কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে NH4Cl। গ্যাস ইলেকট্রোডে নিচের কোন ধাতু যুগল ব্যবহৃত হয়? এটা হচ্ছে প্লাটিনাম এবং অরম মানে সোনা। ওকে, গোল্ড। এরপরে আসো যে 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত? এটা হচ্ছে 96,473 কুলম্ব। পরবর্তী প্রশ্নে বলতেছে যে তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপরে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? এটা হচ্ছে জিঙ্কের প্রলেপ আমরা ইউজ করি। চিনি ও গ্লুকোজ কি? এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। এরপর বলতেছে যে সিলভার নাইট্রেট দ্রবণে 60 মিনিট 5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে? সো এটাকে তুমি যদি হিসাব করো, এখানে আমি কিন্তু হিসাবটা দিয়ে দিছি, তো এটা অ্যান্সার হবে হচ্ছে 20 গ্রামের মতো আর কি। এরপর অবশ্য জিঙ্ক এবং হচ্ছে সিলভার তড়িৎ দ্বারে জারণ বিভব দেয়া আছে। তো এখন বলতেছে যে কোষের ইএমএফ কত হবে? সো এখানে তুমি যদি ইএমএফের মানটা বের করো তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 1.56 ভোল্ট। জাস্ট দুইটা যোগ করে দিব তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। ড্যানিয়েল কোষে যে সকল ধাতু ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয় সেটা কি কি? একটা হচ্ছে তোমার কপার, একটা হচ্ছে তোমার জিঙ্ক। ওকে, কারণ ড্যানিয়েল কোষে অ্যানোড হিসেবে জিঙ্ক দণ্ড এবং ক্যাথোড হিসেবে কপার যে দ্বন্দ্বটা রয়েছে সেটা ব্যবহৃত হয়। এরপরে আমরা হচ্ছে 5ম চ্যাপ্টারে যাব, অর্থনৈতিক রসায়ন। তো প্রথম প্রশ্নটা কি, যে কোন উপাদান কয়লার জন্য সবচেয়ে ক্ষতিকারক? এটা হচ্ছে সালফার। পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান ধাতুটা কোনটা? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। সো অ্যালুমিনিয়াম কত পার্সেন্ট, লোহা কত পার্সেন্ট, ক্যালসিয়াম, সোডিয়াম, এগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটা? এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এরপরে আসো বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপন্নতে ব্যবহৃত হয় বা উৎপাদনে ব্যবহৃত হয়? এটা হচ্ছে 55%। তো দেখো প্রাকৃতিক গ্যাসের শতকরা বিদ্যুৎ উৎপাদনে 55%, শিল্পক্ষেত্রে 18%, ইউরিয়া সার উৎপাদনে কিন্তু 10%, বাসাবাড়িতে কিন্তু আমরা জ্বালানি রূপে প্রায় 12% ব্যবহার করে থাকি এবং গাড়ির জ্বালানি রূপে আমরা কিন্তু 5% ব্যবহার করে থাকি। চামড়ার ট্যানিংয়ে ব্যবহৃত হয় কোনটি? এটা হচ্ছে এই যে সি নাম্বারটা, Cr2SO4 3। ওকে, কাঁচা চামড়া কিউরিংয়ের জন্য নিচের কোন রাসায়নিক বস্তুটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। অ্যান্থ্রাসাইট কয়লার জ্বালানির মান কত হবে? এটা কিন্তু 14,500 থেকে 15,500-র মধ্যে থাকবে। আর এই কয়লার বৈশিষ্ট্যগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, সো এগুলো ইম্পর্ট্যান্ট। ন্যানো কণার আকৃতি কীরকম হবে? এটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটারের মতো কিন্তু আমরা হচ্ছে এখানে পাবো। কোনটির ক্লাস ঘনক আকৃতির? এটার অ্যান্সার হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। নেক্সট প্রশ্নে কি বলতেছে, যে নিম্নের কোন যৌগটি অক্টেনের মান উন্নয়নে ব্যবহৃত হয়? এটা হচ্ছে টেট্রাইথাইলেট, সি নাম্বারটা। কোন জাতীয় কয়লার জ্বালানি মান সব থেকে বেশি? এটা হচ্ছে অ্যান্থ্রাসাইট।
ইউরিয়া প্রস্তুতির প্রধান কাঁচামাল কোনটি? এটা হচ্ছে তরল বায়ু। দেখো এখানে কিন্তু আমি হচ্ছে মেকানিজমটাও দিয়ে দিয়েছি, সো এটা একটু জেনে রাখতে পারো। কোন অধাতুটি ভূত্বকে মুক্ত অবস্থায় পাওয়া যায়? এটা হচ্ছে তোমার সালফার। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত পার্সেন্ট? এটা হচ্ছে 95 থেকে 99%। তো আমি কিন্তু যতগুলা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সবগুলো করিয়ে দিয়েছি। তো তোমার কাজ হবে এগুলোকে বারবার রিভাইজ দাও, দরকার পড়লে এই ক্লাসটা তুমি কয়েকবার করবা এবং তুমি কিন্তু হচ্ছে এই যে এমসিকিউগুলো রয়েছে, সো এই এমসিকিউগুলোকে বারবার মেমোরাইজ করার ট্রাই করবা। দেখা হচ্ছে নতুন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।